প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে। আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যম বা বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্য একটা মাধ্যমে যদি কি পায়, বাধা পায়, তখন কিছু পরিমাণ আলো দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো কি হয়, প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে আলোক রশ্মি কী হবে, প্রথমে একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য একটা মাধ্যমে যদি কি পায়, বাধা পায়, তখন কিছু আলো আবার কী হয়, প্রথম মাধ্যমে ফিরে আসে। এটাই কি আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের কারণে আমরা বিম্ব বা আমার প্রতিচ্ছবিটা দেখি। যেমন ধরো, আমি যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমি আমার মতো অবিকল একটা প্রতিচ্ছবি দেখি। এটা হচ্ছে আমার প্রতিবিম্ব, একেবারে হুবহু একই। কিন্তু তবে একটু ভালো করে লক্ষ্য করলে হয়, তুমি যখন ডান হাত নাড়াবে, ওটা কিন্তু নাড়াবে বাম হাত। তার মানে আমাদের আয়নাটা সমতল। এই সমতল আয়না বা দর্পণে পার্শ্ব পরিবর্তন হয়। কথা বুঝতে পারছো? অনেক কিছু কিন্তু ঠিক থাকে, তুমি যেরকম সেরকম দেখাবে, উচ্চতা যতটুকু ততটুকু দেখাবে। শুধু ওই যে বললাম, আমরা যদি ডান হাত নাড়ি, ওখানে মনে হবে যেন কোন হাত নাড়তেছে, বাম হাত নাড়তেছে। তো এখানে আসি, আলোর প্রতিফলনটা আর একটু বিশদভাবে আলোচনা করি। আমরা একটা কাঁচ নেব, কাঁচ তো বুঝো, এই কাঁচের এক পিঠে পাড়া লাগানো থাকে। এক পিঠে কী লাগানো থাকবে স্যার? পাড়া লাগানো। তাহলে আমরা যে একটা কাঁচের এক পিঠে কী লাগানো থাকবে, পাড়া লাগানো থাকবে। এটা হচ্ছে রূপার প্রলেপ দিতে হবে, অর্থাৎ পাড়া লাগানো মানে রূপার প্রলেপ দিয়ে দর্পণটা তৈরি করা হয়। অবশ্যই অন্য ধাতুও দেওয়া যায়। তাহলে যেদিকে আমরা পাড়া লাগিয়ে দিচ্ছি, সেখানে আমরা এভাবে একটা দাগ কেটে, তার মানে নিচের দিকে পাড়া লাগানো আছে। এটা কিন্তু আবার তুমি একটা রেখা মনে করিও না। এটা ধরো এই যে আমার হাতটা যদি একটা আয়না হয়, আয়নাটা এইভাবে রাখা হয়েছে, তুমি শুধু এই পাশটা দেখতেছো। কথা বুঝতে পারছো? এই পাশটাই দেখতেছো। এখন এই আয়নার একটা আমি নাম দিই এম প্রাইম। তুমি অন্য নামও দিতে পারো, এটা তোমার ব্যাপার। এখন এখানে একটা আলোর উৎস রাখলাম এ পয়েন্টে। কেমন? এটা কি উৎস স্যার? আলোর উৎস, যেখান থেকে আলো ফেলবো। টর্চ বলতে পারো, তোমার হাতে টর্চ থাকলে টর্চ থেকে আলো ফেলবো। তাহলে আমি টর্চ থেকে আলো ফেললাম। আলোক উৎস থেকে আমি কি ফেললাম স্যার? আলো ফেললাম। কেমন? এও এটা আমার আয়নায় বাঁধা পেল। আয়নায় কি পেল স্যার? বাঁধা পেল। তাহলে এখন আবার আলোটা কী হবে? ফিরে যাবে। ফিরে গেল। তাহলে আলো ধরো বায়ু মাধ্যম, এগুলো বায়ু ছিল, বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে বাঁধা পেয়ে আবার বায়ু মাধ্যম আলোটা কী হলো? ফিরে গেল। তাহলে এই যে এও, এটাকে বলা হয় আপতিত রশ্মি। আর ও বি, এটাকে বলা হয় কি? প্রতিফলিত রশ্মি। আর এই যে বিভেদ তল মানে দর্পণটা বা প্রতিফলক পৃষ্ঠ বলতে পারো, এই যে ও বিন্দুতে যেটা পড়লো, সেটাকে বলা হয় কি? আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে তোমাকে একটা লম্ব আঁকতে হবে এই তলের সাপেক্ষে। তুমি একটু স্কেল দিয়ে কি আঁকতে পারো, একটা লম্ব স্কেল দিয়ে আঁকবে তোমরা। কেমন? আমি ওর নাম দিলাম। এটা কিন্তু দর্পণ মানে আয়নার সাপেক্ষে আঁকতে হবে 90 ডিগ্রি করে। তাহলে আপতিত রশ্মি আর অবিলম্ব বা লম্ব এর মাঝখানে যে কোণটা সৃষ্টি হয়, এই যে কোণটা, এটাকে বলা হয় আপতন কোণ। এটাকে আমরা লিখতে পারি কি? থিটা আই দ্বারা প্রকাশ করেছিলাম। তারপরে প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব, এটার মাঝখানের কোণকে বলা হয় থিটা আর বা প্রতিফলন কোণ। এই দুইটা কোণ পরস্পর সমান, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কী হবে স্যার? সমান হবে। তাহলে তুমি বলতে পারো স্যার আপতন কোণের মান 30 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কত হবে স্যার? 30 ডিগ্রি। যদি বলা হয় এটা 50 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ 50 ডিগ্রি। যদি বলো এটা 0 ডিগ্রি, তুমি বলো প্রতিফলন কোণ 0 ডিগ্রি। বুঝতে পারছো? এখন আসো, আরেকটা সূত্র আছে, এটা তো একেবারে কমন সূত্র, যেটা আমরা গাণিতিক কাজকর্মের মধ্যে লাগবে। আরেকটা আছে, সেটা হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব। তিনটা
আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অবিলম্ব একই তলে থাকবে, মানে একই সমতলে থাকবে। এটা কীরকম স্যার? এখানে ধরো আমার কাছে তিনটা আছে, কেমন? আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি একই তলে। তুমি ধরো একটা সমতল দিকভাবে কাটলে সবগুলো মাঝ বরাবর কেটে যেতে হবে, মানে এক তলে থাকবে। এরকম একটা, এরকম না। তাহলে তো এভাবে যখন আমরা একটা কাটবো তখন তো একটা কাটবো বা দুইটা কাটবো একটা কাটবো, এটা না, তিনোটা একই তলে থাকতে হবে। মনে থাকবে? আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি কি থাকবে? একই সমতলে থাকবে। এখন যে একটা প্রশ্ন করি তোমাকে, ধরো আমার কাছে এখানে একটা আয়না আছে, মানে দর্পণ। আমার ধরো এই যে এটা একটা আয়না, কেমন? এই আয়না আমি যদি এভাবে টর্চের আলো ফেলি তাহলে ওভাবে চলে যায় না? এটা তো আমরা কমন ঘটনা সবাই জানি। এভাবে যখন টর্চের আলো ফেলবো স্যার, এখানে বাঁধা ফেলে আবার এদিক দিয়ে উঠে যায়। ঠিক একেই এই আয়নাটাকে এইভাবে দেখাচ্ছে আমি, তুমি শুধু এই পাশটা দেখতে পাচ্ছ যে। আর এই যে এখানে দেখো এই আয়নার এদিকে স্বচ্ছ আছে, কিন্তু স্বচ্ছ আছে না স্যার? আর এদিকে কি পাড়া লাগানো আছে, মানে সিলভারের প্রলেপ দেওয়া আছে, কেমন? এই আয়নাটার এই যে সিলভার যে প্রলেপ দেওয়া আছে নিচের দিকে, সেটাকে আমি এভাবে দেখাচ্ছি যে, অর্থাৎ এখানে পাড়া লাগানো আছে, যে দেখছো এখানে পাড়া লাগানো, তখন ওই অংশটাকে আমি এভাবে নিচের দিকে পাড়া লাগানো, উপরের দিকে স্বচ্ছ। তাহলে এখানে একটা আপতিত রশ্মি আনলাম স্যার, একটু খেয়াল করবে, আপতিত রশ্মি। তারপরে এখানে একটা অবিলম্ব দিলাম, এটা দিলাম প্রতিফলিত রশ্মি। তা আমি তোমাকে বললাম যে এখানে কোণটা দিল 45 ডিগ্রি, তাহলে আপতন কোণ থিটা আই সমান দিল ওরা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তোমাকে জিজ্ঞেস করলো প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে? তুমি কি বলবে স্যার? প্রতিফলন কোণের মানও 45 ডিগ্রি। যদি বলা হয় কেন? কারণ স্যার আপতন কোণ সমান প্রতিফলন কোণ। মনে থাকবে? আপতন কোণ সমান কি? প্রতিফলন কোণ। চলে গেল স্যার। এবার আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, যদি তোমাকে বলতো যে এটা যদি আপতন কোণের মান 10 ডিগ্রি, তুমি কত বলবে স্যার প্রতিফলন কোণের মান? 10 ডিগ্রি। এখন আমি তোমাকে একটা চিত্র দেখাবো। দেখো আমি আবার একটা আয়না আঁকলাম, খেয়াল করবে। আয়নার এক পিঠে আমরা স্বচ্ছ আয়নার কাঁচের এক পিঠে পাড়া লাগালাম, পাড়া মানে এটা রং করার মতো আর কি, প্রলেপ দেওয়া, অর্থাৎ সিলভারের কি দেওয়া? প্রলেপ দেওয়া। এরপরে এই যে একটা রশ্মি আসলো, আপতিত রশ্মি। তাহলে আরেকটা রশ্মি চলে গেল, প্রতিফলিত রশ্মি। এখন এখানে অবিলম্ব আঁকা হলো, ঠিক আছে? তাহলে এটা ধরো এ, এটা ও, এটা অবিলম্বকে এন দিলাম, এটা বি, আর এখানে ধরো এটা এম, এম প্রাইম একটি দর্পণ বা আয়না। তাহলে এই যে দর্পণ বা আয়নায় আপতিত রশ্মির নাম কি? এ ও, প্রতিফলিত রশ্মির নাম কি? ও বি। দেখো আমি কিন্তু তীর দিয়েছি, তোমাকেও দিতে হবে, যেদিক থেকে আলো আসে এবং যেদিকে যায় অবশ্যই দিতে হবে। দেখো অবিলম্ব কোনো রশ্মি নয়, তাই আমরা সেখানে কিন্তু তীর দিই নাই। এখন আসো, আমাকে এবার কোনটা দিল স্যার? এই দিকে স্যার, এখানে দিল 60 ডিগ্রি। তো এখন তো স্যার প্রশ্ন করলো প্রতিফলন কোণের মান কত? আমাকে প্রশ্ন করা হলো প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ কোনটা? বিওএন, বিওএন সমান কত? এই মানটা আমাকে বের করতে বলছে। কঠিন মনে হচ্ছে? কঠিন না, একদম সহজ। তোমাকে তো আপতন কোণ দেয় নাই, কিন্তু তোমাকে আপতন কোণটা বের করতে হবে। কিভাবে বের করবে স্যার? তুমি একটা বিষয় মনে রাখো, সেটা হলো এই যে এটা দর্পণ বা আয়না, এটার উপর এটা লম্ব, তাহলে কয় ডিগ্রি হয় স্যার? 90 ডিগ্রি। তাহলে তোমার কাছে এই মানটা আছে, সেটা হলো চিত্রে তুমি কি লিখবে স্যার? এম ও এন, এই কোণের মান হচ্ছে যে কত? 90 ডিগ্রি বা 1 সমকোণ। এখানে দুইটি কোণকে ভাগ করো না, তাহলে তুমি দেখো এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। একটা হলো এম ও এ যোগ এ ও এন। আমার টার্গেট কিন্তু এ ও এন, এ ও এন হচ্ছে আপতন কোণ, তা আমি সেটা বের করব। তাহলে কীভাবে বের হয় স্যার? এটার মান তোমার কাছে আছে, এম ও এর মান তোমার কাছে আছে, তাহলে সেটা কত? 60 ডিগ্রি।
প্লাস এ ও এন সমান 90 ডিগ্রি। কেমন? তাহলে আমরা কি পেলাম স্যার? এ ও এন সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে সুতরাং আপতন কোণ এ ও এন সমান কত? 30 ডিগ্রি। কত ডিগ্রি পেলাম স্যার? তাহলে আমরা এখানে লিখে ফেলি, আমরা এখানে লিখব 30 ডিগ্রি। তাহলে আপতন কোণের মান আমরা পেলাম কি? 30 ডিগ্রি। এবার তুমি প্রতিফলনের সূত্রগুলো জানো, সেটা কি ছিল স্যার? আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। তার মানে আপতন কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণও কত হবে? 30 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণের মানও হবে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখে দেবো স্যার? বিইউএন যেটা প্রতিফলন কোণ সেটাও কত? 30 ডিগ্রি। কারণ আমাদের আপতন কোণ কত পেয়েছি আমরা? 30 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? আরেক ধরনের সমস্যা আসে, সেটা একটু আমরা দেখাই। তোমাকে কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। তো এখন একটা বিষয় লক্ষ্য করো, এই যে একটা দর্পণ আঁকলাম, কেমন? আমার উপরের পৃষ্ঠে স্বচ্ছ, এবার লম্বভাবে একটি রশ্মি আসলো, কেমন? তাহলে এটা তার আপতন বিন্দু। ধরো এটা এ, ওটা সাপেক্ষে কি লম্বভাবে আসছে, সরি এখানে একেবারে সোজা, অর্থাৎ এই তলের সাপেক্ষে লম্বভাবে আসছে। এখন তোমাকে কি করতে হবে? ও বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে এটার সাপেক্ষে। তার লম্বটাও তো এটার উপর হয়ে গেল, লম্ব বা অবিলম্ব একই হয়ে গেল। তাহলে প্রতিফলিত রশ্মি কী হবে? একইভাবে ফেরত যাবে। কারণ এটা যদি 0 ডিগ্রি কোণ করে আসে অবিলম্বের সাথে আপতিত রশ্মি, তাহলে প্রতিফলিত রশ্মি কী হবে? 0 ডিগ্রি করে চলে যাবে। অর্থাৎ লম্বভাবে যদি কোনো রশ্মি কোনো দর্পণে আপতিত হয় তাহলে সেটা ওই পথেই কী হবে? ফেরত যাবে। অর্থাৎ এ ও পথে আসলো, ও এ পথে ফেরত যাবে, অর্থাৎ ও এ হবে প্রতিফলিত রশ্মি। তো আমরা দেখো এখন সেটাকে কিভাবে একটা প্রশ্ন সাজায়। এটার উপরে দেখো, আমি এখন দুইটা আয়না নেব, খেয়াল করবে। একটা আয়না আমি নিলাম, ভালো করে খেয়াল করবে, হ্যাঁ, এম এম প্রাইম আমি একটা আয়না নিলাম। আরও একটা আয়না নেব, সমতল আয়না, বুঝো তো, যেগুলোতে আমরা নিজেদের চেহারা নিজেরা দেখি। তো এখানে আরেকটা আমি আয়না নিলাম, দেখো এখানে আরেকটা আয়না নিলাম, এটাও একটা আয়না। এই আয়নায় ভালো করে খেয়াল করবে, এই আয়নায় ধরো এখানে আমি এটা পি, তাহলে দুইটা আয়না। এই দিকের আয়নাটা হচ্ছে যে এম এম প্রাইম আয়না, আর এটার সাথে একটু কোণ করে রাখলাম কি পি এম প্রাইম আয়না। দুইটা আয়না পরস্পরের সাথে এখানে তাদেরকে রাখা হলো 60 ডিগ্রি কোণ করে। কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি কোণ। দুইটা আয়না, আয়না দুইটা আর কি, সমতল আয়না, যেগুলো আমরা বাসায় নিজেদের ছবি নিজেরা দেখি। এখন আলো ফেলবো স্যার। তো আলো কীভাবে ফেলতেছি একটু দেখো। আমি এখানে একটা আলোক উৎস রাখলাম পয়েন্টে, এখান থেকে আলোটা আসলো। তা আলো যদি এখানে আসে স্যার তীর দিতে হবে। ও হচ্ছে যে আলোক রশ্মি, ও হচ্ছে কি আলোক রশ্মি। এখন ও বিন্দুতে তোমাকে একটা অবিলম্ব আঁকতে হবে। ও বিন্দুতে কি আঁকলাম? অবিলম্ব, ও এন। কেমন? ও বিন্দুতে অবিলম্ব। তো প্রতিফলিত রশ্মিটা যদি আমি আঁকি, এখানে যত ডিগ্রি হবে স্যার এখানেও সেটা তত ডিগ্রি করে চলে গেল। হ্যাঁ, এটা হলো প্রতিফলিত রশ্মি। এখন কোশ্চেন হলো, আমার আপতন কোণের মান, এই আপতন কোণের মান ওরা দিল 60 ডিগ্রি। ধর এটা ওবি প্রতিফলিত রশ্মি, কেমন? তা আমি বিষয়টা আরেকবার বলি, তুমি এটা বাদ দিয়ে দাও, মনে মনে এই অপশনটা বাদ দাও। তাহলে তোমার কি হয়? এও আপতিত রশ্মি আর ওবি প্রতিফলিত রশ্মি। তাহলে এওতে তাহলে আমাদের প্রতিফলন কোণ বিও এন, এটার সমান কত হবে? 60 ডিগ্রি হবে। কেন হবে স্যার 60 ডিগ্রি? কারণ আপতন কোণ এবং
প্রতিফলন কোণ পরস্পর সমান। তাহলে আপতন কোণ এই দর্পণে অর্থাৎ এম প্রাইম দর্পণে আপতন কোণ যেহেতু 60 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব কত? এটাও 60 ডিগ্রি। এই দর্পণের কাজ আমরা শেষ করলাম। এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এখানে কত ডিগ্রি আছে স্যার, অর্থাৎ আমি তোমাকে জিজ্ঞেস করলাম বি ও এম প্রাইম এই কোণের মানটা কত, কি বলবে স্যার? তাহলে তোমাকে হিসাব করতে হবে যে কীরকম করে তুমি হিসাব করবে। স্যার এটা একটা দর্পণ ছিল এম প্রাইম, ও এন তার উপরে লম্ব ছিল, ও এন তার উপরে কি লম্ব, তাহলে এটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে কত চলে গেল? 60 ডিগ্রি চলে গেল। আর কত আছে স্যার? আর আছে 30। তুমি চাইলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হলো 30 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? এখন আসো এই যে ত্রিভুজ যেটা আছে এটার উপরে বিশ্লেষণ করব। এটার উপর বিশ্লেষণ যদি করি, আমার একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজের ধর্ম সম্পর্কে জানি বা বৈশিষ্ট্য। ত্রিভুজ বি ও এম প্রাইমে এটাতে আমি তোমাকে জিজ্ঞেস করলাম ও বি এম প্রাইম এই কোণের মান কত হবে। আমি কিন্তু দেখো ভেঙে ভেঙে যাচ্ছে, তোমাকে প্রশ্নটা একটু জটিল আকারে করা হবে। তা আমরা আগে দেখি প্রত্যেকটা জিনিসে আমরা কিভাবে প্রবেশ করতে পারি। এখন দেখো এখানে কয় ডিগ্রি তোমাকে প্রশ্ন করেছে, তো তুমি কিভাবে উত্তর দিবে? তুমি যেহেতু এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে 3 কোণ যদি যোগ করি তাহলে হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের এই একটা কোণ, এই একটা কোণ এবং এই কোণটা যখন আমরা নেব তাহলে এটা কত ডিগ্রি হবে? তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা তিনটা, এর মাঝে 2টা কোণ মিলে কত হয়? 60 30, তাহলে হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হলো? এই কোণটার মান রইল আমাদের কত ডিগ্রি? 90। তাহলে এই কোণটার মান কত হলো? 90 ডিগ্রি। কথা বুঝতে পারছো? এখন এবার এই আয়না মানে পি এম প্রাইম যে আয়নাটা আছে সেটার উপরে গিয়ে ভালো করে খেয়াল করতে হবে। সেটা এই আয়না এটার সাপেক্ষে লম্বভাবে অভিরশ্মি গেছে, তলের সাপেক্ষে লম্বভাবে। তাহলে এই আয়নায় এই বি বিন্দুতে যদি আমি অবিলম্ব আঁকলেও সেটা হবে বিও। তাহলে আপতিত আমরা একটু আগে পড়ছিলাম লম্বভাবে যদি কোনো রশ্মি আসে তাহলে সেটা কি হবে? একই পথেই প্রতিফলিত হবে। তাহলে এই যে ওবি রশ্মিটা প্রতিফলিত হয়ে বিউ পথে ফেরত যাবে। কোন পথে যাবে? বিউ পথে। কেন স্যার? কারণ এটা এই যে আয়না যেটা নেওয়া হয়েছে এটার সাপেক্ষে কত ডিগ্রি করা আছে? লম্বভাবে আছে। তাহলে লম্বভাবে যদি থাকে তাহলে আপতিত রশ্মি যত ডিগ্রি কোণে দর্পণে আপতিত হবে অবিলম্বের সাপেক্ষে, ঠিক তত ডিগ্রি কোণ করে কী হবে? অবিলম্বের সাপেক্ষে প্রতিফলিত হবে। যেহেতু এটা অবিলম্বের সাপেক্ষে, যেহেতু অবিলম্ব বি বিন্দুতে অবিলম্ব হবে বিও, তাহলে আপতিত রশ্মি ও বি, তাহলে প্রতিফলিত রশ্মি হবে কি? বি ও। মনে থাকবে বিষয়টা? অর্থাৎ এখানে প্রতিফলিত রশ্মি হবে বি ও। এখন আসি দর্পণ বা আয়না 2 প্রকার, সমতল আয়না, গোলীয় আয়না। সমতল আয়না তো ইতিমধ্যে পড়তেছ, আমরা দর্পণ বা আয়না কেমন? তাহলে দর্পণ বা আয়না যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় সেটাকে বলা হয় কি? দর্পণ বা আয়না। আয়না 2 প্রকারে, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা গোলীয় দর্পণ। সমতল দর্পণ তো আমরা ইতিমধ্যে এতক্ষণ লেখাপড়া করতেছি, আমাদের বাসায় যে আয়নাগুলো আছে এগুলো কি? সমতল। এখন গোলীয় আয়না সম্পর্কে বলবো। তো গোলীয় আয়নাগুলো কীরকম? একটা গোলকের অংশ বিশেষ, ফাঁপা গোলক তো দেখেছো। ধরো তোমরা রাবারের বল বা প্লাস্টিকের বল এটা কেটে দেখো তাহলে গুলিয়ে পাবে। যেমন ধরো
গুলীয় আয়না বা দেখার জন্য একেবারে গুলীয় করে দেখতে হবে তা না। এই যে আমার হাতে একটা চামচ আছে, দেখছো, এটার এই অংশটাও গোল, কেমন? এটাকে এদিক দিয়েও ছবি দেখা যায়, আবার এদিক দিয়েও চাইলে ছবি দেখা যায়, যদি স্বচ্ছ হয় ভালো হয় আর কি। এখন এই যে এটা এদিকে যদি আলোর প্রতিফলন হয় তাহলে এটা আয়নার কাজ করবে, এই যে ভিতরের দিক দিকে হলো এটাও আয়নার কাজ করবে, তাহলে এটা গুলীয় অংশ, এই জন্য এটা গুলীয় আয়না বা গুলীয় দর্পণ। এই